আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল স্কালোনির কয়েকটা সিদ্ধান্ত যেগুলো শেষ পর্যন্ত আরও একটা ট্রফি জয় আর্জেন্টিনার পক্ষে এসেছে এবং আমাদের তথাকথিত ফুটবল বোদ্ধরা একেবারে শুরুর দিকে যে সিদ্ধান্তগুলোর অনেকটুকু বিপক্ষে ছিলেন সেটার আরও একটা রিক্যাপ করছে এবং কয়েকটা জায়গা থেকে কঠিন কয়েকটা কথা বলতে হবে। আশা করছি ব্যাপারটাকে একেবারে যৌক্তিক এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমত বলতে হবে নিকো গঞ্জালেসের সিলেকশন কত রকমের কথাবার্তা হয়েছে, শুধুমাত্র বাংলাদেশ নয় এমনকি আর্জেন্টিনার ফ্যানবেসদের মধ্যেও কিন্তু অর্থাৎ তাদের স্বদেশেও কিন্তু একটা বড় অংশ এটার কত রকমের বিরোধিতা করেছে। স্কালোনি এবং এই দলটা যেখানে আপনি পাবলো আইমার, ওয়াল্টার স্যামুয়েল কিংবা রোবার্তো আয়ালার মতো প্লেয়ারদেরকে যুক্ত করে বলতে পারেন সে থিঙ্ক ট্যাঙ্ক 2019 সালে যখন দায়িত্ব গ্রহণ করেছিল তখন থেকে আজকে পর্যন্ত এই জিনিসটা বারবার প্রমাণ করে দেখিয়েছে যে তারা শুধুমাত্র জনপ্রিয় অপশনগুলো বাছাই করবে না, একটা দলের যে সকল পজিশনে যে সকল প্লেয়ারদের আসলে দরকার আছে সেই সকল প্লেয়াররা কতটুকু জনপ্রিয়, সাধারণ মানুষ কি চিন্তা ভাবনা করছেন, নিজেদেরকে বড় বড় ফুটবল বোদ্ধা মনে করা মানুষরা আসলে কি বলছেন সেগুলোর দিকে তারা কর্ণপাত করবেন না। কর্ণপাত করেননি বলে আর্জেন্টিনার এই দলটা এতটা ব্যালেন্সড। চিলির বিপক্ষে এর আগের একটা ম্যাচের পারফরমেন্সে দেখিয়েছেন, পরবর্তীতে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পারফরমেন্সও নিকো গঞ্জালেস ওই পজিশনে তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল এবং তিনি মাঠে থাকার কারণে কিভাবে ম্যাচের গতিপথ অনেকটা আর্জেন্টিনার পক্ষে চলে আসে সেটা নিয়ে এত অসাধারণ ডিসপ্লে দিয়েছেন যে বারবার সেটা প্রমাণিত হয়েছে। এরপরে এটা নিয়ে কথাবার্তা বলতে চাই না। হ্যাঁ, নিকো গঞ্জালেস চান্সেস মিস করেন, ফাইনাল থার্ডে কনভার্ট করতে পারেন না, তবে সেটা যদি তার একটা নেগেটিভ পয়েন্ট হয় তার পজিটিভ পয়েন্ট যে আসলে কতটুকু সেটা কিন্তু আরও একবার প্রমাণিত। যারা দেখেছেন ভালো কথা, যারা এখনও দেখছেন না এখনও এই সিলেকশনের সমালোচনা করছেন তারা টিনের চশমা পরে থাকুন। স্কালোনি তার জায়গা থেকে ঠিক কাজ করেছেন। লিজান্দ্রো মার্টিনেজের কথা বলতে হবে। লিজান্দ্রো মার্টিনেজকে সিলেক্ট করার আগে অনেক কথাবার্তা হয়েছে, কেন মার্কোস স্যানিসি নয়, কেন লিয়ান্দ্রো বালের্দির মতো প্লেয়ার নয়, সেটা নিয়ে কথাবার্তা হয়েছে এবং এই টাইপের প্লেয়ারদের সম্পর্কে আমাদের নিজেদেরও পজিটিভ ধারণা আছে। আমি নিজেও বলেছি একটা দুটো জায়গায় ফাকুন্দো মিদেনের মতো কোনো একজন প্লেয়ারকে সুযোগ দেওয়ার হয়তোবা কোনো একটা জায়গা থাকতো, তবে সিলেকশনটা যখন হয়েছে তখন ক্লিয়ারলি বুঝতে পেরেছি লিজান্দ্রো মার্টিনেজের উপর নির্ভরতা থেকেই লেফট সাইডে অন্য কোনো একজন ফুটবলার দিকে স্কালোনি যাননি, কারণ তার প্ল্যানটাই ছিল তিনি লিজান্দ্রো মার্টিনেজকে একেবারে শুরু থেকে ব্যবহার করবেন। একজন ইনজুরি আক্রান্ত প্লেয়ার 1-1.5 বছর যিনি কিনা মাঠের বাইরে ছিলেন তার উপর যে আস্থাটা রেখেছেন, স্কালোনির প্রতি আরও একবার সম্মান ভালোবাসায় একই সঙ্গে সরিটাও থাকলো। আরও একটা ব্যাং অন টার্গেট সিলেকশন ছিল এটা। এরপর দুজন ফুটবলার সম্পর্কে আলোচনা করতে চাই, পাওলো দিবালা এবং আলেহান্দ্রো গার্নাচো। যৌক্তিক কারণে এবং কিছু কিছু ক্ষেত্রে অযৌক্তিক কারণে এই দুজন প্লেয়ারের বড় রকমের একটা ফ্যান বেস আছে। পাওলো দিবালাকে আমি এবারের কোপা আমেরিকার এই স্কোয়াডে চাচ্ছিলাম, তবে একেবারে ফুটবলীয় কারণে আমার কাছে মনে হচ্ছিল যে বদলি হিসেবে নামা কিংবা পরবর্তীতে টাইব্রেকার সিচুয়েশনে বিশ্বকাপ ফাইনালে যে পারফরমেন্সটা পাওলো দিবালা দিয়েছেন সেটা আরও একবার স্কালোনির কাজে লাগতে পারে। তবে শেষ পর্যন্ত স্কালোনি যে নিকো গঞ্জালেস কিংবা অন্য প্লেয়ারদেরকে এখানে গুরুত্ব দিয়েছেন, ভ্যালেন্টিন কার্বনিকে গুরুত্ব দিয়েছেন, সেটার কারণটা আমি বুঝেছি এবং ওই সময় বারবার করে বলেছি হ্যাঁ দিবালাকে নিলে ভালো হতো, তবে নেননি তার মানে যে আর্জেন্টিনা অনেকটুকু দুর্বল হয়ে পড়েছে, ব্যাপারটা এমন নয়। আর্জেন্টিনা জাতীয় দলে পাওলো দিবালা 38টা ম্যাচে 3টা গোলই করতে পেরেছেন, 1519 মিনিট মাঠে ছিলেন, বেশ কয়েকটা অ্যাসিস্টও করেছেন। হ্যাঁ, এটা সত্য যে পাওলো দিবালা খুব একটা বেশি গেম টাইম পান না, খুব একটা বেশি নিয়মিত খেলার সুযোগ পাননি, তবে একই সঙ্গে এটাও সত্য যে পাওলো দিবালা আর যাই হোক লিওনেল মেসি নন, আনহেল ডি মারিয়া নন। আর্জেন্টিনার ফুটবলে কেউ একক কৃতিত্বে ম্যাচ জিতিয়ে ফেলবেন এটা লিওনেল মেসির ক্ষেত্রে প্রযোজ্য, কিছু কিছু ক্ষেত্রে ডি মারিয়া কিংবা এমি মার্টিনেজের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, তবে পাওলো দিবালাকে ঘিরে যে পরিমাণ হাই ফ্যানবেসদের মধ্যে একটা অংশ তৈরি করেন আমার কাছে মাঝে মধ্যে মনে হয় তারা মনে করেন যে পাওলো দিবালা লিওনেল মেসির পরে আর্জেন্টিনার ইতিহাসের সেরা ফুটবলার কিংবা লিওনেল মেসি লেভেলের। গার্নাচোকে কেন্দ্র করে একই রকমের কথাবার্তা বলা যায়। একজন ফুটবলার মাত্র শিখছেন, মাত্র ক্যারিয়ারটা শুরু হয়েছে, এখনও ক্লাব ফুটবলে একেবারে সেরা জায়গায় পৌঁছাননি, অনেক কিছু তার জানার বাকি রয়েছে, তার জন্য এমন টাইপের টুর্নামেন্টটা হওয়া উচিত শিক্ষা সফর। কিন্তু ফ্যানবেসদের মধ্যে একটা অংশ বানিয়ে ফেলেছেন আলেহান্দ্রো গার্নাচো যদি না থাকেন তাহলে লেফট উইংয়ে আর্জেন্টিনার কিছু হবে না, অ্যাজ ইফ গার্নাচোকে মাঠে নামালে তিনি গোলের পর গোল করে একাই কোপা আমেরিকার ট্রফি এনে দেবেন। আমাকে এতদিন ধরে অনেকেই বলেছেন, আমি স্বীকার করিনি, আজকে আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি এবং যারা বলেছেন তাদেরকে আলাদা করে একটা শাউট আউট দিয়ে বলছি, সত্যিকার অর্থে আপনারা ঠিক কথাই বলতেন যে পাওলো দিবালা কিংবা আলেহান্দ্রো গার্নাচোকে ঘিরে যারা এত মাতামাতি করেন তারা ক্লাব ফুটবল আসলে দেখেন না। কোনো কোনো ক্ষেত্রে কোনো একজন প্লেয়ারের প্লেইং স্টাইল একটা দুটো ম্যাচে হয়তোবা তিনি দেখেছেন, তাকে ভালো লেগেছে, কিছু কিছু ক্ষেত্রে প্লেয়ারের চেহারা দেখেও হয়তোবা সে প্লেয়ারটার ফ্যান হয়ে যান। তার মানে কি দিবালার এই দলটার দরকার নেই? অবশ্যই দরকার আছে, দিবালা একটা কামব্যাক করবেন সেটার জন্য প্রত্যাশা করব, তবে পাওলো দিবালা লিওনেল মেসির মতো অনেক কিছু করে ফেলবেন এমন টাইপের ধ্যান ধারণাই বিশ্বাসীও নই। দিবালা একজন স্টার ফুটবলার এবং তাকে যে একজন ভালো ফুটবলার বলতে গেলে তিনি না থাকলে দল ট্রফি জিতবে না এমন টাইপের কথাবার্তা বলা মানে হচ্ছে সেখানে ফুটবল জ্ঞানের স্বল্পতা আছে।
একই কথা গার্নাচোর ক্ষেত্রে প্রযোজ্য। অবশ্যই গার্নাচোর ট্যালেন্টটা আরও বেশি করে দেখতে অপেক্ষা করব, আরও বেশি পরিণত হবেন সেই জিনিসটা চাইবো। তবে কখনোই এমন টাইপের সিচুয়েশন তৈরি করব না যেখানে গার্নাচো না থাকলে আর্জেন্টিনার লেফট উইং বলে কোনো কিছু নেই, কোনো গোল আর্জেন্টিনা করতে পারবে না, কিছু জিততে পারবে না, এমন টাইপের কথাবার্তাগুলো বলতেই হবে। একই সাথে এটা বলে গেলাম, যখনই আমরা একজন দুজন প্লেয়ারকে ঘিরে আনটিল আনলেস এটা মেসি ডিমারিয়ার মতো প্লেয়ার এত বেশি মাতামাতি করি, তখন আমরা কিন্তু এই দলের বাকি সদস্যদেরকেও কিন্তু অসম্মান করি। তারাও তাদের জায়গা থেকে বেস্ট পারফরমেন্স দিয়েছেন বলেই কিন্তু আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক ট্রফি জিতেছে। আশা করছি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।